নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা জীবন স্মৃতি, পর্ব ৩। রাত ১২টা। মশার কামড়ে শত কষ্ট হলেও আমি আর আমার ছদ্মবেশী সিপাহীরা অসীম আগ্রহে গাছের উপর বসে প্রহর গুনে চলেছি চরম অবস্থার অপেক্ষায়। ওই কাছে ঘোড়ার খুঁড়ির শব্দ শোনা যাচ্ছে। আর মাত্র ১ ঘন্টার মধ্যেই যা হয় কিছু একটা ঘটবেই। অমলার কথাই বারবার মনে হচ্ছে। বিশ্বাসঘাতকতা করবে না তো সে? কথা রাখবে তো সে? যদি না রাখে, যদি চালে বাখারি না ঢোকায়, যদি মিশিরকে বলে দেয় আমাদের কথা। আমি আমার সেপাইদের সব কথা ভালো করে বুঝিয়ে দিয়েছি। খালি পায়ে গাছের উপরে বসে বসে উদ্বিগ্ন হয়ে পড়েছি। চালের উপর ঠিক উপরের শাখাতেই আমি বসে আছি। সেপাইরা সবাই আমার সংকেতটা অদ্ভুতভাবে দেবার পরিকল্পনা করেছে। আমার টর্চের মুখে একটা লাল কাপড় বেঁধে রেখেছি। টর্চ জ্বললেই লাল আলো বের হবে এবং সাথে সাথে আমরা নিঃশব্দে গাছ থেকে নেমে ঘরের দরজায় উপস্থিত হয়ে একসাথে ভেতরে ঢুকেই শায়িত মিশিরের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ব। এমনভাবে ওকে জাপটে ধরতে হবে যাতে ওর পকেট থেকে আর কোমর থেকে রিভলভার বোমা বের করতে নিতে দেরি হবে না। অমলাকেও বলে রেখেছি সে যেন অবশ্যই ঘরের দরজাটি ভেজিয়ে রাখে। ব্যবস্থা করেছি নিখুঁত। এখন অমলার উপর শেষ রক্ষার ভার। রাত ১টা। সতৃষ্ণ নয়নে আমাদের দৃষ্টি খড়ের চালের উপর দিলাম। দেখলাম অমলা কথা রেখেছে। বাখারিটা ধীরে ধীরে চালের উপর একটু একটু করে বের হচ্ছে। কাল বিলম্ব না করে আমি আমার সাংকেতিক টর্চ ব্যবহার করলাম। লাল আলোর সংকেত পেয়েই আমার সেপাইরা অতি সন্তর্পণে গাছ থেকে নামতে তাদের সাথে মিলিত হলাম। খুব সাবধানে দরজাটি একটু ফাঁক করে দেখলাম একটি পুরুষ দড়ির খাটিয়ার উপর চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। সে প্রদ্যুম্ন। এই প্রথম ভয়ঙ্কর প্রকৃতির লোকটাকে দেখলাম। এত নাম বা দুর্নাম, তার চেহারার মধ্যে এমন কিছু নেই যাতে তাকে দেখে মানুষ ভয়ে আতঙ্কে শিউরে ওঠে। রোগা বেটে লোকটা, কিন্তু খুব ফর্সা। বেশ আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চোখ যেন আর ফেরাতে পারি না। সত্যি আকর্ষণ করার মতো চেহারা তার। ঘরের মধ্যে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছিল। তার সামান্য আলোয় দেখলাম অমলা মিশিরের মাথার কাছে মাটিতে এক থালা ভাত নিয়ে বাঁ হাতে খাবার ভান করছে আর ডান হাতটা মিশিরের পকেট কোমর অনুসন্ধান করার চেষ্টা করছে। সত্যি অদ্ভুত মেয়েটি, অদ্ভুত তার অভিনয় দক্ষতা। আমার মুগ্ধ দৃষ্টি তার দিকে রেখে ধীরে ধীরে আমরা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই একযোগে মিশিরের বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম। মিশির তীর বেগে উঠে বসতে চেষ্টা করলো, কিন্তু পারল না। আমরা তাকে উঠতে দিলাম না। তার হাত দুটো আমি জোরে ধরে রাখলাম, শত চেষ্টা করেও ছাড়াতে পারল না। সিপাই তার পকেট আর কোমর থেকে রিভলভার বোমা বের করে নিল। অমলা উঠে ঘরের এক পাশে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। সত্যি অভিনয় তার নিখুঁত। বিপদে পড়ে স্ত্রীলোক বুঝি এরকমই অভিনয় করে থাকে। হারামজাদি, তুই মনে করেছিস আমি কিছু বুঝি না? না, দেখে নেব তোকে। বজ্র নির্ভোগে মিশির তার রক্তচক্ষু অমলার উপর রেখে রাগতভাবে চিৎকার করে উঠল। অমলা কিছুমাত্র ভয় না পেয়ে হেসে বলল, সন্ন্যাসী ওরা নয় মিশিরবাবু, মনে হচ্ছে পুলিশ। হ্যাঁ রে শয়তানি, জানি তুই ওদের ডেকে এনেছিস। ও মা, কি হবে আমার? আমি কেন ডাকতে যাব ওদের? তোমার অত্যাচারের কথা ওদের জানতে বাকি আছে নাকি? সারা দেশটাই তো জানে। আচ্ছা, একবার ওদের হাত থেকে রেহাই পেলে হয়, তারপর তোকে কুকুরের মতো গুলি করে মারবো, তবে আমার নাম মিশির। আমি তার গালে চপেটাঘাত করে বললাম, মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় তাও জানো না পশু? ওর আর কি রেখেছ কি? বাকি ওর সবই আছে দারোগাবাবু, ওকে শুধু ধরেই এনেছি আমরা। ওর নারী ধর্ম সবই বজায় আছে। আমরা ওকে এতটুকু অনাদর বা অসম্মান করিনি কোনো দিন। ভুল হয়েছিল কাল সাপ ঘরে পুষে। এর ভাইকে গুলি করে মেরেছ, ওদের বাড়ি লুট করেছ, ওর বাবাকে জীবনের মতো পঙ্গু করে দিয়েছ, ওদের চাকরকে হত্যা করেছে, বাকি রেখেছ কি?
ঠিকই বলেছেন আপনি অমলবাবু, আমার তো কাজই ওই হারামজাদি জানে না। তুমি আমার নাম জানলে কি করে? নাম শুধু আপনার কেন, সব অফিসারদের নাম আমি জানি অমলবাবু। বুঝলাম তুমি খুবই বিচক্ষণ। তোমার কথা অনেক শুনেছি মিসির, তুমি বীর, তুমি গরিবের বন্ধু, তাই তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু আমার উপায় ছিল না। নিয়ে চলুন যেখানে আপনার খুশি। কিন্তু ওই মেয়েটার কি হবে? মায়া পড়েছে দেখছি তোমার। ঠিক বলেছেন অমলবাবু, লোকে বেড়াল কুকুর পুষলেও তার মায়া পড়ে, আর এ তো আস্ত একটা মানুষ, মায়া পড়বে না? ওকে কি করবেন? ওর বাবা মার কাছে নিয়ে যাব? না, তা করবেন না। ওর বাবা মা ওকে নেবে না ঘরে। তার চেয়ে আপনি ওকে নিজের কাছেই রাখতে পারেন। বড় ভালো মেয়ে ও। ওকে আমি বোনের মতো এতদিন স্নেহ করে এসেছি, খুব মায়া পড়ে গেছে ওর উপর। মিসির আর বলতে পারল না, দরদর করে চোখের জল গড়িয়ে পড়ল ওর দু চোখ বেয়ে। অমলা আর ঠিক থাকতে না পেরে কেঁদে উঠল। মিসির ওকে কাঁদতে দেখে ব্যাকুল হয়ে বলল, কাঁদিস নে বোন, আমি জানি অমলবাবু তোকে আশ্রয় দেবেন। উনি ব্রাহ্মণ, তুইও ব্রাহ্মণের মেয়ে। আমার দলের লোক লোভে পড়ে তোকে নিয়ে এসেছিল। আমার অজান্তের পাপেই তো তোর আজ এই দশা। তাই আমি তোদের দুটোকে এক্ষুনি গুলি করে শেষ করে দিয়েছিলাম। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো মিসির? একটা খুনেও ফাঁসি? হারামজাদাটা তো তাই অমলবাবু। আমার দলে দুটো লোক ওকে চুরি করে নিয়ে এসেছিল আমার অজান্তে। আমি অবশ্য সেটা জানতে পেরে তখনই ওদের দুটোকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। মেয়েদের উপর অত্যাচার অবিচার আমি কোনোদিনই সহ্য করতে পারি না। তারপর অমলাকে ওর মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম একজন মেয়ে ছেলে দিয়ে, কিন্তু তারা ওকে ঘরে রাখলেন না। আমি নিজের কাছেই রাখলাম, নিজের বোনের মতোই। এখন আপনি ওর ভার নিন অমলবাবু। বলুন, নিলেন? দেখো মিসির, বড় কঠিন সমস্যা এটা, এত সহজে এর উত্তর দিতে পারবো না। তবে একথা ঠিক, যদি অন্য কোথাও ওকে রাখার ব্যবস্থা না করতে পারি, তবে আমার কাছেই ও থাকবে, এইটুকু কথা তোমাকে আমি দিতে পারি। অমলা অকুঞ্চিত দৃষ্টিতে আমার উপর কটাক্ষ করছে দেখে আমি লজ্জিত হয়ে পড়লাম। রাতটা মিসিরের কুটিরেই কাটিয়ে দিয়ে আমরা সাধু সন্ন্যাসী বেশেই থানার উদ্দেশ্যে যাত্রা করলাম। অমলা তার সামান্য কাপড় চোপড় নিয়ে আমাদের সাথে চলল। থানায় এসে মিসিরকে হাজতে রেখে সিপাহীদের কর্তব্য বুঝিয়ে দিয়ে অমলাকে আমার বাসায় নিয়ে এসে বললাম, আপাতত 2-1 দিন এখানেই থাকতে হবে তোমাকে অমলা, যদি আপত্তি না থাকে তোমার। কালই একবার তোমাকে নিয়ে যাব তোমার বাবার কাছে। আজকের দিনটা ওই ঘরের ভেতরের ঘরটাতে থাকো, আমি বাইরের ঘরে থাকবো। দেখতেই পাচ্ছ আমার বাসায় কোনো মেয়ে ছেলে নেই, কাজেই আমার ঘরে সুন্দরী মেয়ের পক্ষে আমার এই নারী বর্জিত ঘরে থাকা উচিত নয়। কিন্তু উপায় নেই, আপাতত একটা স্ত্রীলোকের জন্য বলে এলাম। সে এলে সব ব্যবস্থা করে নিও অমলা, লজ্জা করো না মোটেই। আচ্ছা, একটা ছোট্ট উত্তর দিয়ে অমলা মুখ নিচু করে রইল। দাঁড়িয়ে থেকো না অমলা, সমস্ত রাত জেগেছ, মুখ হাত ধুয়ে স্নান করে নাও, চা করে জল খাবার দেবে। আর আপনি বুঝি ঘুমোলেন সমস্ত রাত? চা জল খাবার আমিই করব না, তোমায় করতে হবে না। কেন? কুলোটা বলে? তা নয় অমলা, অনর্থক তোমাকে কষ্ট দিতে চাই না আমি। অনেক কষ্ট তুমি পেয়েছো এতদিন, তবু ভালো যে সেই কথাটা মনে রেখেছেন আপনি। বলেই মধুর হাসি হেসে উঠল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, বেশ, আপনিই তবে চা করুন। বলেই সে আর দাঁড়ালো না। তৈরি হয়ে নাও অমলা, তোমাকে রামচন্দ্রপুর যেতে হবে। মিথ্যে কষ্ট করছেন আপনি, ওরা ঘরে নেবে না আমাকে। সব কথা জেনেও সতীত্ব বজায় রাখাই একমাত্র কথা নয়। যে মেয়ে একবার বাড়ি থেকে অসৎ লোকের সাথে বেরিয়েছে, তার স্থান আর ঘরে হয় না। কেউ বিশ্বাস করবে না আমার কথা। মোটর রেডি। মোটর এলো কোথায়? ভুলে যাচ্ছ কেন অমলা? আমি থানার অফিসার। একটা ছেড়ে 10টা মোটর এক্ষুনি আসতে পারে। নাও, দেরি করো না। আর তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার যেতে হবে, পুলিশ সাহেব ডেকেছেন। অর্থাৎ আপনি যেন ধরে নিয়েছেন যে আমি সেখানে স্থান পেলাম, কেমন? আবার সেই কথা, বড় অবুঝ তুমি অমলা। বেশ তো, চলুন না, তৈরি তো রয়েছি আমি, চলুন। বলেই একটা অদ্ভুত কটাক্ষ হেনে এগিয়ে গেল সে। ও কি, কাপড় বদলাবে না? আছে কোথায় যে বদলাবো? দিন না একটা রঙিন শাড়ি, দেবেন? আচ্ছা দাঁড়াও,
আনিয়ে দিচ্ছি দোকান থেকে। ছি, এভাবে কি যায় লোকের বাড়ি? এভাবে কি যায় লোকে বাপের বাড়ি? আহা, আমি যেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি। আমি ওর কথায় বিরক্ত হয়ে উঠলাম, বললাম, বেশ, যা খুশি করো, আমি চললাম। অমলা তাড়াতাড়ি দিয়ে হাত আমার পথ আটকে বলল, রাগ করলেন? বেশ, এনে দিন কাপড়। বাহ, এই তো বেশ লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছ। বলেই আমি চাকরকে রামাকে ডেকে বললাম, যা তো রাজীবলালের দোকানে, বলবি যে বড়বাবু 5খানা শাড়ি সায়া ব্লাউজ চেয়েছেন। যে কটা পছন্দ হবে রেখে বাকিগুলো ফেরত যাবে, আর সেই সাথে দামও। যা শিগগির 10 মিনিটের মধ্যে নিয়ে আসবি, আর ওই সাথে ড্রাইভারকেও দাঁড়াতে বলবি। অমলার দিকে ফিরতেই দেখলাম যে 1 বাটি দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। বললাম, এ আবার কি? দেখতেই তো পাচ্ছেন দুধ। গম্ভীরভাবে কথাটি বলল। অভ্যাস নেই দুধ খাওয়ার, তাছাড়া যাত্রার সময় ওটা অযাত্রা। দই আনবো? থাকে তো আনতে পারো। দই নিয়ে আসতেই আমি আঙুলে একটু দই দিয়ে অমলার কপালে একটা ফোঁটা দিতেই সে চমকে উঠে আমার মুখের দিকে চাইতেই বললাম, ওটা দরকার অমলা, শুভ কাজে যাচ্ছ। কাজেই যাত্রাটা যাতে শুভ হয় সেই চেষ্টাই করলাম। তবে আপনিও একটু নিন, দিয়ে দেব? না, আমি তো আর বাপের বাড়ি যাচ্ছি না। বা তা কেন? আপনি যখন নিয়ে যাচ্ছেন আমাকে, তখন আপনার যাত্রাটাই যে আগে শুভ হওয়া দরকার অমলবাবু। বেশ, নিজেই না হয় একটু নিয়ে নিচ্ছি। না, আমিই দেব আপনার কপালে, এগিয়ে আসুন না। কিচ্ছু শুনবো না আমি, আসুন বলছি। জোর করে সে আমার কপালে দইয়ের ফোঁটা দিল। আমি বললাম, ভাই ফোঁটা? না, এমনি। পরে বলবো। পরে বলল। রামা শাড়ি ব্লাউজ সায়া নিয়ে উপস্থিত হলো। অমলাকে বললাম, নাও, ঘরের ভেতরে গিয়ে যেটা ইচ্ছা পড়ো, দেরি হয়ে যাচ্ছে। পরবো না আমি, আপনি পছন্দ করে দিন। বেশ লোককেই বলেছ বটে। স্ত্রী জাতির সম্পর্কে যে আমার কোনো অভিজ্ঞতা নেই সে কথা তো জেনেছ অমলা। অমলা কথা না বাড়িয়ে ঘরের ভেতরে গিয়ে নিখুঁতভাবে সেজে এসে আমার উপর একটু কটাক্ষ এনে বলল, রয়েছে তো, চলুন এবার। বাহ, চমৎকার মানিয়েছে তোমাকে। তবু ভালো যে একবার চেয়ে দেখেছেন, সন্ন্যাসী মানুষ তো। গাড়িতে উঠে আমি ড্রাইভারের পাশে বসতে যেতেই অমলা হেসে উঠে বলল, ওখানে নয়, এখানে আসুন। ছি, লোকে বলবে কি বলো তো? বলতে আর বাকি আছে, নিন, আসুন শিগগির। ড্রাইভারটা হাঁ করে চেয়ে আছে। আর কথা না বাড়িয়ে আমি অমলার পাশে বসে পড়ে বললাম, এটা কিন্তু ভালো হলো না মোটেই অমলা, আমাকে পাশে। বাস, তা হোক গে, না হয় আমাদের বাড়ির কাছে গিয়ে নেমে পড়া যাবে। তাছাড়া আপনি তো পুলিশের পোশাকেই আছেন, তবে এত ভয় কেন? ভয় কি আর সাথে হয় অমলা? যাকগে, উফ, আরও যেন কি বলছিলে, না পরে বলবো। না বলুন শিগগির। না, না শুনে পেট ফুলতে আরম্ভ করছে আমার। না, এখন নয়, পরে সুযোগ মতো। এর চেয়েও অন্য সুযোগ যদি না আসে তবে বলবো না। অমলা দীর্ঘশ্বাস ফিরে বলল, আর জ্বলতে হবে না আপনাকে, আমি বুঝেছি। বেশ, বলো। চাকরির ভয় নয়? থাক না ও কথা। থাকবে কেন, বলুন না ঠিক বলেছি কি না। আহ, বড্ড বকো তুমি। অমলা রাগ করে আরও সরে গিয়ে মুখ ফিরিয়ে নিলে। আমি ব্যাকুল হয়ে বললাম, রাগ করলে? কোনো উত্তরই সে দিল না। পাশে জঙ্গলের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। আমিও কথা না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে চিন্তা করতে লাগলাম। চিন্তায় কি আর দোষ আছে? অমলাকে দেখার আগে আরও কত মেয়েকে দেখেছি, কিন্তু কই এমন চঞ্চলতা তো কখনো অনুভব করিনি। এ আমার হলো কি? আজীবন চিরকুমার থাকে দেশের আর দশের উপকার করে যাবার ইচ্ছেই তো বরাবর পোষণ করে এসেছি আমি। মেয়েদের উপর কোনোদিন আমার এতটুকু মোহ ছিল না। তবে অমলার উপর এত আকৃষ্ট হয়ে পড়েছি কেন?